নমস্কার, আমি ডক্টর অভিজিৎ সেন। আমি কনসালটেন্ট অর্থোপেডিক, জয়েন্ট রিপ্লেসমেন্ট অ্যান্ড স্পোর্টস ইঞ্জুরি সার্জন। আচ্ছা, আপনি কি কখনো শুনেছেন যে কারোর নিতে এসিএল ইঞ্জুরি হয়েছে, অথবা কোনো স্পোর্টস পারসন খেলতে খেলতে হঠাৎ হাঁটুতে ধরে কলাপস হয়ে গেছে, বা কোনো স্পোর্টস পারসন নি ইঞ্জুরির জন্যে বা এসিএল ইঞ্জুরির জন্যে আউট অফ সেশন চলে গেছে? তো এই ব্যাপারগুলো জেনারেলি এসিএল ইঞ্জুরির জন্য হয়ে থাকে। তো আজকে আমরা এসিএল ইঞ্জুরি নিয়ে এ টু জেড যা আছে সব কিছুই জানব। তাহলে এসিএল নিয়ে যদি আমরা জানতে চাই, তাহলে সবার প্রথমে আমাদের জানতে হবে হোয়াট ইজ এসিএল। এসিএল মানে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। এসিএল হলো আমাদের হাঁটুতে যে 4টে মেজর লিগামেন্ট থাকে তার মধ্যে একটা। আমাদের হাঁটুতে বা নি জয়েন্টে কি মেজর লিগামেন্ট থাকে? জয়েন্টের বাইরে 2টো লিগামেন্ট থাকে, একটা হলো এলসিএল বা ল্যাটারাল কোলাটারাল লিগামেন্ট, এবং আরেকটা হলো এমসিএল বা মিডিয়াল কোলাটারাল লিগামেন্ট। এবং জয়েন্টের ভেতরে 2টো লিগামেন্ট থাকে, এর মধ্যে একটা হলো এসিএল বা অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, এবং অপোজিটটা হলো পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। তো এই 4টে হলো নিয়ের মেজর লিগামেন্ট। তো অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট বা এসিএল এর কি ফাংশন? অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট বা এসিএল আমাদের, যেহেতু এটা একটা লিগামেন্টের কাজই হলো জয়েন্টকে স্টেবিলিটি দেওয়া। তো এসিএল এই শিন বোনটাকে ফিমার বোনের এগেনস্টে সামনের দিকে ডিসপ্লেস হয়ে যেতে বাধা দেয়, এবং সেটা রোটেশনাল স্টেবিলিটিও দেয়। তাছাড়াও নর্মাল হাঁটাচলার সময়, রানিং, ওয়াকিং এবং জাম্পিং এগুলোর সময় নি জয়েন্টকে স্টেবিলিটি দিয়ে থাকে। তো এবার আমরা জানবো কমনলি এসিএল ইঞ্জুরি কীরকমভাবে হয়ে থাকে। এসিএল ইঞ্জুরি খুব কমন হলো অ্যাথলেটিক পার্সনদের ক্ষেত্রে, যেরকম ফুটবল, ক্রিকেট বা যে কোনো নন কন্ট্যাক্ট স্পোর্টসে যখন কোনো হাঁটুতে টুইস্টিং ইঞ্জুরি হয়ে থাকে, বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে কেউ যখন পড়ে যায় তখন গ্রাউন্ডে ইনকারেক্ট ল্যান্ডিংয়ের কারণেও এসিএল ইঞ্জুরি হয়ে থাকে। আসলে যে কোনো অ্যাক্টিভিটি যাতে বডি একটা ডিরেকশনে যাচ্ছে এবং হাঁটু অন্যদিকে টুইস্ট হচ্ছে, সেই ধরনের ইঞ্জুরিতে এসিএল ইঞ্জুরি হওয়ার চান্সটা খুব বেশি থাকে। এসিএল ইঞ্জুরির পর কি ধরনের সিমটম থাকে? তো জেনারেলি এসিএল ইঞ্জুরিকে আমরা 2টো ভাগে ভাগ করতে পারি, একটা হলো ইনিশিয়াল সিমটম আর একটা হলো লেট সিমটম। ইনিশিয়ালি এসিএল ইঞ্জুরি হলে হাঁটুতে শুরুতে ব্যথা থাকে, হাঁটু ফুলে যায়, হাঁটাচলা করাটা ডিফিকাল্ট হয়, হাঁটার সময় পায়ে কন্ট্রোল থাকে না। যত ডে পাস হয় আস্তে আস্তে পেইন, সোয়েলিং এগুলো কমতে থাকে, বাট পায়ে যে কন্ট্রোল না থাকা সেই ব্যাপারটাই একটা লেট সিমটম বা অ্যাকচুয়াল সিমটম হিসেবে দাঁড়ায়। তো ইউজুয়ালি পেশেন্টরা এসে আমাদের কাছে কমপ্লেন করে যে ডাক্তারবাবু পা ফলস হয়ে যাচ্ছে, আমার নিতে ইঞ্জুরি হয়েছিল এবং তারপর থেকে আমি হাঁটতে গেলে পা ফলস হয়ে যাচ্ছে। তো এটা হলো নাম্বার 1 কমপ্লেন থাকে। হ্যাঁ, এবার এসিএল ইঞ্জুরির সাথে যদি অন্য কোনো ইঞ্জুরি অ্যাসোসিয়েটেড থাকে, যেরকম জয়েন্টের ভেতর তো মিনিসকাস বা কার্টিলেজ ওই ধরনের আরও কিছু স্ট্রাকচার আছে, এবং সেইগুলোতে যদি ইঞ্জুরি থেকে থাকে তাহলে অ্যাসোসিয়েটেড পেইনটা পারসিস্টেন্ট হতে পারে। হ্যাঁ, কিছু কিছু সময় পেশেন্টরা এসে কমপ্লেন করে যে যখন আমার আঘাত লেগেছিল তখন একটা পপিং নয়েজ হয়েছিল হাঁটুতে, বা একটা কোনো কিছু ছিঁড়ে যাওয়ার একটা ফিলিং হয়েছিল। হ্যাঁ, তো এসিএল ইঞ্জুরি কি করে ডায়াগনোসিস করা হয়? এসিএল ইঞ্জুরি ডায়াগনোসিস মূলত আমরা করে থাকি পেশেন্টের কমপ্লেন এবং সিমটম থেকে, এবং ফিজিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে সেই জিনিসটাকে আমরা ফার্দার এনশিওর করি। কি করে আমরা কনফার্ম হব? মূলত আমরা এমআরআই এর মাধ্যমে এসিএল ইঞ্জুরি ডায়াগনোসিস কনফার্ম করে থাকি। তাছাড়াও কিছু কিছু সময় যদি এসিএল অ্যাভালশন হয়ে থাকে, দেখা গেল যে ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ পেশেন্টের ক্ষেত্রে এসিএল লিগামেন্টটা ছিঁড়ে যায়, বাট কিছু কিছু পার্সেন্টেজ অফ পেশেন্টে এসিএল লিগামেন্টটা না ছেড়ে এর একটা এন্ড বোনের একটা অংশ নিয়ে উঠে আসে, যেটাকে আমরা এসিএল অ্যাভালশন বলে থাকি। সেই জিনিসটা কিন্তু এক্সরেতেও ডিটেক্ট করা যায়। এসিএল টিয়ারের জন্য কি ট্রিটমেন্ট আমরা করে থাকি? তো ট্রিটমেন্টটাকেও আমরা 2 ভাগে ভাগ করতে পারি, একটা হলো ইনিশিয়াল ট্রিটমেন্ট আর একটা হলো ডেফিনিট ট্রিটমেন্ট। ইনিশিয়াল ট্রিটমেন্ট যখন ইমিডিয়েটলি আঘাত লেগেছে
তখন জেনারেলি আমরা নিকে ইমোবিলাইজ করে থাকি, বরফ শেক দিয়ে থাকি, আইসিং করে থাকি এবং গ্র্যাজুয়াল নি রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ স্টার্ট করে থাকি এবং তার সাথে সাথে কিছু পেইন মেডিকেশনও দেওয়া হয় যাতে পেইনটাকে ফর দ্য টাইম বিং ম্যানেজ করা যায়। হ্যাঁ, এবার ডেফিনিট ট্রিটমেন্ট কি করা হয় এসিএল টিয়ারের ক্ষেত্রে? ডেফিনিট ট্রিটমেন্ট জেনারেলি যদি এসিএল টিয়ার হয়ে থাকে সেটা সার্জিক্যালি ট্রিট করা হয়। এবার সব পেশেন্টের কি সার্জারি প্রয়োজন হয় এসিএল টিয়ারের জন্যে? না, সব পেশেন্টের সার্জারি প্রয়োজন হয় না, সব এসিএল টিয়ার পেশেন্টদের ক্ষেত্রে সার্জারি প্রয়োজন হয় না। কাদের সার্জারি প্রয়োজন হয়? যেরকম যদি কমপ্লিট এসিএল টিয়ার থাকে, পুরোপুরি এসিএল টিয়ার হয়ে গিয়ে থাকে এবং পেশেন্টের ইনস্টেবিলিটি হচ্ছে, পেশেন্ট হাঁটতে গিয়ে পা ফলস হয়ে যাচ্ছে। ইনকমপ্লিট টিয়ার থাকলেও কিছু কিছু সময় যদি পা ফলস হওয়াটা থাকে তাহলেও সার্জারি করতে হয়। হ্যাঁ, এসিএল টিয়ার আছে এবং তার সাথে অ্যাসোসিয়েটেড ইঞ্জুরি আছে, যেরকম মিনিসকাস ইঞ্জুরি, কার্টিলেজ ইঞ্জুরি, সেগুলো আছে, তাহলেও অপারেশন করতে হবে। এবং যারা হাই ডিমান্ড পেশেন্ট, যেরকম অ্যাথলেট বা যারা স্পোর্টস অ্যাক্টিভিটির সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে জেনারেলি সার্জারি প্রয়োজন হয়ে থাকে। যারা সেডেন্টারি লাইফস্টাইল লিড করে, এরকম অনেক পেশেন্ট আছে যাদের এসিএল ছেঁড়া আছে কিন্তু কোনো সিমটম নেই, ওরা সেডেন্টারি লাইফস্টাইল লিড করে থাকে, তাদের ক্ষেত্রে সার্জারি জেনারেলি প্রয়োজন হয় না। রিহ্যাবিলিটেশনের মাধ্যমে ফিজিওথেরাপি, এক্সারসাইজ, মাসল স্ট্রেংথেনিং এগুলো করে ওদের ক্ষেত্রে ম্যানেজ করা পসিবল। এবার এসিএল টিয়ার হলে আমরা কি ধরনের সার্জারি করে থাকি? ধরুন এসিএলটা পুরোপুরি ছেড়ে গেছে, দেখা গেছে যে এসিএল রিপেয়ার করার রেজাল্ট খুব ভালো নয়, খুব প্রমিসিং নয়, সেজন্যে অল ওভার দ্য ওয়ার্ল্ড এসিএল রিকনস্ট্রাকশন বা নূতন করে এসিএলটাকে তৈরি করার সার্জারিটাই পপুলারাইজড। আর্থ্রোস্কোপিক এসিএল রিকনস্ট্রাকশনে বেসিক্যালি আমরা কি করে থাকি? তো আর্থ্রোস্কোপিক ওয়ার্ডটা দিয়েই বোঝা যাচ্ছে এটা একটা মিনিমালি ইনভেসিভ সার্জারি। তো ছোট্ট একটা ইনসিশন দিয়ে জয়েন্টের ভেতর একটা দূরবীন ইনসার্ট করা হয় এবং ওভারঅল জয়েন্টটাকে অবজার্ভ করা হয়, জয়েন্টের ভেতরের স্ট্রাকচারগুলোকে। তারপর যেরকম এসিএল ছেঁড়া যদি পাওয়া যায়, এসিএল টিয়ার যদি দেখা যায়, তখন যে রেমনেন্ট এসিএল টিস্যুগুলো আছে সেগুলোকে ক্লিয়ার আউট করা হয় এবং আমরা ফিমার বোনে একটা টানেল ক্রিয়েট করি, বনি টানেল ক্রিয়েট করি এবং শিন বোন বা টিবিয়াতেও একটা বনি টানেল ক্রিয়েট করি এবং শরীরের যে কোনো একটা পার্ট থেকে সিলেক্টিভ কিছু কিছু পার্ট আছে যেখান থেকে আমরা টেন্ডন হারভেস্ট করে থাকি, সেই টেন্ডনটাকে ওই টানেলের ভেতর দিয়ে পাস করিয়ে আমরা ফিমার বোনে একটা ফিক্সেশন করি এবং শিন বোনে একটা ফিক্সেশন করি এবং তার মাধ্যমেই আমরা নতুন করে এসিএলটাকে পেয়ে থাকি। তো আজকের যুগে দাঁড়িয়ে আর্থ্রোস্কোপিক রিকনস্ট্রাকশন অফ এসিএল একটা স্ট্যান্ডার্ড সার্জিক্যাল প্রসিডিউর এবং এর খুব ভালো আউটকাম আমরা জেনারেলি পেয়ে থাকি। কোন কোন টেন্ডন কমনলি ইউজ করা হয়? যেরকম খুব কমনলি আজকের যুগে যেটা ইউজ করা হয় সেটা হলো হ্যামস্ট্রিং টেন্ডন, সেমি টেন্ডিনোসাস এবং গ্রেসিলিস। এই দুটো টেন্ডনকে একসাথে করে এসিএল রিকনস্ট্রাকশন করে হয়ে থাকে। সেকেন্ড অপশান হলো পেরোনিয়াস লঙ্গাস, সেটা অ্যাঙ্কেলের কাছ থেকে একটা মাসেল টেন্ডন নিয়ে লিগামেন্টটাকে রিকনস্ট্রাক্ট করা হয়ে থাকে। থার্ড চয়েস আমাদের কি থাকে? কোয়াড্রিসেপস টেন্ডন, যে মালাই চাকির ওপর যে মাসেলটা থাকে যেটাকে আমরা কোয়াড্রিসেপস মাসেল বলে থাকি, তার থেকে আমরা টেন্ডন হারভেস্ট করে এসিএল রিকনস্ট্রাকশন করে থাকি। আগেকার যুগে বা এখনও কিছু কিছু রিভিশন সার্জারিতে বিপিটিবি গ্রাফট বা বোন প্যাটেলার টেন্ডন বোন গ্রাফট একটা পপুলার অপশান, সেটা আগেকার যুগে খুব কমনলি ইউজ করা হতো, বাট যেহেতু এর কিছু কিছু কমপ্লিকেশন আছে, পোস্ট সার্জারি কিছু কিছু সাফারিং হয় পেশেন্টদের ক্ষেত্রে, সেক্ষেত্রে প্রাইমারিলি খুব একটা কমনলি এখন আর ইউজ হয় না, শুধুমাত্র রিভিশন কেসেই এই টেন্ডনটা ইউজ করা হয়।
রিহ্যাবিলিটেশনের পার্টে যদি আমরা আসি, তাহলে রিহ্যাবিলিটেশনটা আমরা দুভাবে দেখতে পারি। একটা রিহ্যাবিলিটেশন যাদের কোনো সার্জারি হয়নি, তাদের ক্ষেত্রে মোস্টলি রেঞ্জ অফ মোশন গেইন করা এবং মাসেল স্ট্রেংথেনিং এক্সারসাইজ, এই দুটোর মাধ্যমেই জেনারেলি নর্মাল লাইফ আবার লিড করতে পারে। যাদের সার্জারি হয়েছে তাদের ক্ষেত্রে রিহ্যাবিলিটেশনটা একটু ডিফারেন্ট। ইনিশিয়াল সপ্তাহ দুয়েক জেনারেলি পেইন ম্যানেজমেন্ট, মুভমেন্ট গেইন করা, তার উপর স্ট্রেস দেওয়া হয় এবং তারপর থেকে মাসেল স্ট্রেংথেনিং এক্সারসাইজের উপর বেশি স্ট্রেস দেওয়া হয়। মাসেল স্ট্রেংথেনিংটা যখন মোটামুটি ভালোভাবে হয়ে যায়, তারপর ব্যালেন্সিং এক্সারসাইজ স্টার্ট হয় এবং জেনারেলি দেখা যায় এসিএল সার্জারির পর 4 মাস পর থেকে রানিং রিজিউম করা যায় এবং 6 to 9 মান্থে আবার ব্যাক টু স্পোর্টস হওয়া যায়। হ্যাঁ, এই স্পোর্টসে কবে থেকে রিটার্ন করবে সেই ব্যাপারটা অনেকটাই ডিপেন্ড করে পেশেন্টের নিজের সাইকোলজি এবং নিজে কতটা দৃঢ়প্রতিজ্ঞ তার উপর, নিজে এক্সারসাইজ ফিজিওথেরাপি কতটা ভালোভাবে করছে তার উপর। তো জেনারেলি রাফলি 6 to 9 মান্থ একটা টাইম ফ্রেম, যার পর পেশেন্ট বা অ্যাথলেটরা স্পোর্টস অ্যাক্টিভিটি রিজিউম করতে পারে। সবার শেষে এসিএল ইনজুরি কি করে প্রিভেন্ট করা যায়? হ্যাঁ, এসিএল ইনজুরি প্রিভেনশন আমরা অ্যাথলেটিক পার্সনদের ক্ষেত্রেই করতে পারি। অ্যাক্সিডেন্টাল কেসে কিন্তু এসিএল ইনজুরি প্রিভেন্ট করা পসিবল নয় এবং আমাদের কান্ট্রিতে দেখা যায় অ্যাথলেটিক পার্সনদের চেয়েও অ্যাক্সিডেন্টাল এসিএল ইনজুরিটা মোর কমন। স্পোর্টস পার্সন বা অ্যাথলেটদের ক্ষেত্রে কি করে আমরা এসিএল ইনজুরি প্রিভেন্ট করতে পারি? নাম্বার 1, মাসেল স্ট্রেংথেনিং এক্সারসাইজ খুব ভালোভাবে করতে হবে। নাম্বার 2, ব্যালেন্সিং এবং কোঅর্ডিনেশনের উপর খুব জোর দিতে হবে। নাম্বার 3, আমরা খেলায় নামার আগে অবশ্যই ভালোভাবে ওয়ার্ম আপ করে নামবো। নাম্বার 4, প্রপার ল্যান্ডিং পোস্চার অ্যাডাপ্ট করতে হবে এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, প্রপার ফুটওয়্যার ইউজ করতে হবে। থ্যাংক ইউ।